সুপ্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে অনলাইন ক্লাসে তোমাদের কলেজ শাখার অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করা হবে। অর্থনীতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। গত ক্লাসে অবশ্যই একটু আলোচনা করা হয়েছে অর্থনীতির দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় শিল্প নিয়ে। গতদিন যা আলোচনা করা হয়েছে তাতে বাংলাদেশ শিল্প কাকে বলে, বাংলাদেশ শিল্পের কাঠামোগত শ্রেণীবিন্যাস, এই কাঠামোগত শ্রেণীবিন্যাসের মধ্যে আমরা আলোচনা করছিলাম ক্ষুদ্র এবং কুটির শিল্প। আজকে আমাদের আলোচনার শিরোনাম হচ্ছে ক্ষুদ্র এবং কুটির শিল্প। আজকে ক্ষুদ্র এবং কুটির শিল্প নিয়ে আলোচনা করব। ক্ষুদ্র কুটির শিল্প কাকে বলে, ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যে পার্থক্য এবং বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে ক্ষুদ্র এবং কুটির শিল্পের গুরুত্ব। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আলোচনার শুরুতে আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ক্ষুদ্র এবং কুটির শিল্প কাকে বলে। আমরা ক্ষুদ্র শিল্প বলতে ওই শিল্পটাকে বোঝাবো ম্যানুফ্যাকচারিং দিক দিয়ে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে শিল্পের মূলধনের পরিমাণ 50 লক্ষ থেকে 10 কোটি। আবার শ্রমিক বা জনশক্তির দিক দিয়ে যে শিল্পে শ্রমিকের পরিমাণ 25 জন থেকে 99 জন, এই অবকাঠামো এই পরিমাণের শিল্পগুলোকে আমরা ক্ষুদ্র শিল্প বলি। আবার সেবার দিক থেকে কিন্তু একটু কম হবে, মূলধনের পরিমাণ তখন হবে 5 লক্ষ থেকে 1 কোটি এবং শ্রমিকের সংখ্যা হবে 10 থেকে 25 জন। প্রিয় ছাত্রছাত্রী, এই আয়তনের শিল্পগুলোকে আমরা ক্ষুদ্র শিল্প বলব। আবার কুটির শিল্প কিন্তু এর চেয়ে একটু ছোট হবে, যে কুটির শিল্পে যে শিল্পের মূলধন 5 লক্ষ টাকার নিচে, তাহলে কি হচ্ছে 5 লক্ষ টাকার নিচে এবং লোক সংখ্যা বা শ্রমিক সংখ্যা যদি 10 জনের নিচে হয়, এই আয়তনের বা এই শিল্পগুলোকে আমরা কুটির শিল্প বলবো। তবে কুটির শিল্পে মূলত বিদ্যুৎ ব্যবহার হবে না বা ভাড়াটে শ্রমিক ব্যবহার হবে না। তাহলে আমরা যে শিল্পে ভাড়াটে শ্রমিক, বিদ্যুৎ ব্যবহার হবে না, আকারে ছোট, এই শিল্পগুলোকে আমরা কুটির শিল্প বলবো। মূলত কুটির শিল্প একটা পরিবারের সদস্য নিয়ে এই শিল্পটা গড়ে ওঠে। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পাইলাম যে ক্ষুদ্র শিল্প কাকে বলে, কুটির শিল্প কাকে বলে, এবং আমরা এই ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্পের পার্থক্যটা এখন জানবো, যে ক্ষুদ্র এবং কুটির শিল্পের কিভাবে আমরা পার্থক্য করব। যদি আমরা আয়তনগত পার্থক্য করি তাহলে আমরা দেখতে পারবো যে কুটির শিল্পের আয়তনটা একটু ছোট, ক্ষুদ্র শিল্পের আয়তনটা তুলনামূলকভাবে কুটির শিল্পের চেয়ে একটু বড়। আবার শ্রমিক সংখ্যার দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, দেখি যে কুটির শিল্পের চেয়ে ক্ষুদ্র শিল্পের শ্রমিক সংখ্যা একটু বেশি। যে ক্ষুদ্র শিল্পের যেখানে আমরা শ্রমিক সংখ্যা ম্যানুফ্যাকচারিংতে 25 জন থেকে 30 জন, আবার সেবার ক্ষেত্রে 10 জন থেকে 25 জন। তাহলে শ্রমিক সংখ্যার দিক দিয়ে আমরা আলোচনা করলে তার এখানেও আমরা দেখতে পারি যে কুটির শিল্পের চেয়ে ক্ষুদ্র শিল্পের আকারটা একটু বড়। আবার মূলধনের দিক থেকে যদি আমরা পার্থক্য করি, যে মূলধনের দিক থেকে ক্ষুদ্র শিল্পের মূলধনের পরিমাণ ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে 50 লক্ষ থেকে 1 কোটি, এই ক্ষেত্রে কুটির শিল্পের কিন্তু 5 লক্ষের নিচে। আবার আমরা সেবার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে সেবার ক্ষেত্রে ক্ষুদ্র শিল্পের মূলধন শ্রমিক সংখ্যা কিন্তু 10 জন থেকে 25 জন। তাহলে শ্রমিক দিক থেকেও আমরা আলোচনা করলে যে
ক্ষুদ্র শিল্পের শ্রমিক সংখ্যা বেশি, কুটির শিল্পের শ্রমিক সংখ্যা কম। যদি আবার আমরা বিদ্যুতের ক্ষেত্রে বা শক্তির ক্ষেত্রে যদি আমরা পার্থক্য দেখতে চাই, তাহলে শক্তির ক্ষেত্রে কুটির শিল্পে কিন্তু বিদ্যুৎ ব্যবহার হবে না, বাট ক্ষুদ্র শিল্পে কিন্তু বিদ্যুৎ ব্যবহার হবে। তাহলে শক্তির ব্যবহারের ক্ষেত্রে কুটির শিল্পে বিদ্যুৎ শক্তি ব্যবহার হবে না, আবার ক্ষুদ্র শিল্পে কিন্তু বিদ্যুৎ ব্যবহার হবে। আমরা যদি ঋণের ক্ষেত্রে পার্থক্য করতে যাই, তাহলে ক্ষুদ্র শিল্পগুলো প্রাতিষ্ঠানিক ঋণ পাবে বা প্রতিষ্ঠান থেকে ঋণ ক্ষুদ্র শিল্পগুলো পাবে, কিন্তু আমরা দেখছি যে কুটির শিল্পে কিন্তু এই ঋণের ব্যাপারটা যেটা আছে, ঋণটা অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণটা পাবে বা ঋণ পেয়ে থাকে। তাহলে ঋণের ক্ষেত্রে আমরা সুবিধাটা ক্ষুদ্র শিল্পের বেশি কুটির শিল্পের চেয়ে। তারপর আমরা যে জিনিসটা দেখতে পারি যে কর্মসংস্থানের সুযোগের ক্ষেত্রে যে ক্ষুদ্র শিল্পের কর্মসংস্থান বাইরের লোকও এখানে কর্মের সুযোগ পায়, কিন্তু কুটির শিল্পে বাইরের লোকের কর্মসংস্থানের সুযোগ নাই। কুটির শিল্পে শুধুমাত্র পরিবারের সদস্যরা এখানে কর্মের সংস্থান হয়। কর্মসংস্থানের দিক দিয়ে কুটির শিল্পের চেয়ে ক্ষুদ্র শিল্পে কর্মসংস্থান একটু বেশি হবে। তাই মালিকানার দিক থেকে যদি আমরা দেখি যে মালিকানা ক্ষুদ্র শিল্পে মালিকানা কিন্তু বাইরের মালিকও হতে পারে, বাট কুটির শিল্পে মালিক কিন্তু পরিবারের সদস্য এখানে মালিক, অর্থাৎ পরিবারের সদস্য এখানে মালিকানা থাকে। আমরা কারিগরি জ্ঞানের দিক থেকে যদি আমরা পার্থক্য করি, তাহলে আমরা দেখতে পারি যে কুটির শিল্পের চেয়ে ক্ষুদ্র শিল্পে কারিগরি জ্ঞানের বেশি প্রয়োজন হয়, দক্ষতারও বেশি প্রয়োজন হয় তুলনামূলকভাবে। কুটির শিল্পে অত দক্ষতার প্রয়োজন হয় না। প্রিয় ছাত্রছাত্রী, আমরা এই পার্থক্যগুলো থেকে ক্ষুদ্র এবং কুটির শিল্পের একটা মোটামুটি চিত্র আমরা বুঝতে পারছি যে ক্ষুদ্র শিল্প কেমন হবে, কুটির শিল্প কেমন হবে। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব যে বাংলাদেশের অর্থনীতির পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে এই কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্পের ভূমিকা, প্রয়োজনীয়তা বা গুরুত্ব কতটুকু। আমরা জানি আমাদের দেশ একটা উন্নয়নশীল দেশ বা বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে ক্ষুদ্র এবং কুটির শিল্পের গুরুত্ব কিন্তু অনেক। কারণ হচ্ছে আমরা যদি যে কোনো সেক্টরে দেখতে চাই, যে আমরা কর্মসংস্থানের ক্ষেত্রে দেখতে পাই, এখানেও ক্ষুদ্র এবং কুটির শিল্পের গুরুত্ব অনেক বেশি। আবার যদি আমরা নারী কর্মসংস্থান, বেকারত্বের ক্ষেত্রে, গ্রামের অবকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে আমরা এই সব বিষয়গুলো চিন্তা করলে যে ক্ষুদ্র এবং কুটির শিল্পের গুরুত্ব কিন্তু এখানে অনেক। এর পরিপ্রেক্ষিতে যে আমরা যদি এই ক্ষুদ্র এবং কুটির শিল্পের প্রয়োজনীয়তা, গুরুত্ব আমাদের অর্থনীতির প্রেক্ষিতে, অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে এই ক্ষুদ্র এবং কুটির শিল্পের যে প্রয়োজন বা গুরুত্ব, এই ক্ষেত্রে আমরা যদি কর্মসংস্থানের কথা চিন্তা করি, যে প্রথমে কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে 1/3 লোক বেকার, অর্থাৎ 1/3 কর্মক্ষম ব্যক্তি, অর্থাৎ 1/3 কর্মক্ষম ব্যক্তি বেকার। এর প্রেক্ষাপটে যদি ক্ষুদ্র এবং কুটির শিল্প গড়ে ওঠা যায়, যেহেতু বৃহৎ শিল্প গড়ে তুলতে অর্থের বেশি প্রয়োজন হয়, ওই তুলনায় ক্ষুদ্র এবং কুটির শিল্প গড়ে তুলতে মূলধনের পরিমাণ অনেক কম লাগে। এই জন্য অল্প পরিসরে, অল্প মূলধনে এইসব শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যায়। এর পরিপ্রেক্ষিতে এইসব শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিপ্রেক্ষিতে অনেক কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। এই জন্য কর্মসংস্থানের সৃষ্টি দিক বিবেচনা করলে ক্ষুদ্র এবং কুটির শিল্পের গুরুত্ব অনেক বেশি। তারপরে আমরা দ্বিতীয়ত যদি বলি যে কৃষিক্ষেত্রে যদি আমরা
ক্ষুদ্র এবং কুটির শিল্পের গুরুত্ব আলোচনা করতে চাই। যে আমাদের দেশের যে কৃষি ব্যবস্থা, এই কৃষির উপর যথেষ্ট চাপ আছে। এই যে কর্মসংস্থানগুলো আছে তার মধ্যে কৃষিতে বেশি ছদ্ম বেকারত্ব বিরাজ করে। ছদ্ম বেকারত্ব বলতে আমরা যে জিনিসটাকে বুঝি, যে যেখানে একজন কৃষকের সম্পদের বা জমির পরিমাণ মনে করি 10 বিঘা, যেখানে একজন বা দুইজন হলেই চলবে, অর্থাৎ একজন বা দুইজন শ্রমিক হলে বা দেখাশোনা বা একজন তার দুইজন যদি দেখাশোনা করে তাতে 10 বিঘা জমি ফসল ফলানো যায়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ফ্যামিলির 4 থেকে 5 জন ওই 10 বিঘা জমির উপরে শ্রম দিচ্ছে। যেখানে দুইজন বা একজন হলেই যথেষ্ট, সেখানে 4 জন বা 5 জন শ্রম দিচ্ছে। এই অতিরিক্ত 3 জন এরা হচ্ছে ছদ্ম বেকার। এই যে আমাদের কৃষির উপর এই ছদ্ম বেকারের প্রভাবটা অনেক বেশি। যদি ক্ষুদ্র এবং কুটির শিল্প আমাদের দেশে যদি ক্ষুদ্র এবং কুটির শিল্প গড়ে তোলা যায়, এই কৃষির এই ছদ্ম বেকারত্ব থাকবে না এবং কৃষির উপর এর চাপটা অনেক অংশে লাঘব হবে। তারপর বিনিয়োগের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, বিনিয়োগের ক্ষেত্রে বৃহৎ শিল্প প্রতিষ্ঠা করতে গেলে অনেক বিনিয়োগের প্রয়োজন হয়, যে তুলনায় ক্ষুদ্র এবং কুটির শিল্পে এত বিনিয়োগের প্রয়োজন হয় না। অল্প বিনিয়োগে আমরা ক্ষুদ্র এবং কুটির শিল্প গড়ে তুলতে পারি। অপরদিকে নারী কর্মসংস্থান, আমাদের দেশের কর্মক্ষম শ্রম শক্তির মধ্যে একটা বিরাট অংশ নারী। যে নারী আমাদের দেশে অনেক নারী বা অধিকাংশ নারীরাই পদ্মানশীল। এই পদ্মানশীল নারীরা বাইরে যেয়ে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রম দিতে অনীহা প্রকাশ করে বা শ্রম দিতে অনাগ্রহ প্রকাশ করে। যদি ক্ষুদ্র এবং কুটির শিল্প গড়ে তোলা যায়, তাহলে এই যারা পদ্মানশীল নারী তাদের জন্য অনেক সুবিধা। তারা ঘরে বসে বা নিজেদের এলাকায় বা নিজেদের আয়ত্তের মধ্যে নিজেদের এলাকায় বসে নিজেদের ঘরে বসে কাজ করতে পারবে, যাতে এই শ্রম শক্তি অনেকটা ব্যবহার হতে পারে। তাহলে ক্ষুদ্র এবং কুটির শিল্প যদি গড়ে তোলা যায়, তাহলে আমাদের নারী শ্রমিকের অনেকটা কর্মসংস্থান হতে পারে হয়। তারপরে জীবনযাত্রার মানের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যে আমাদের দেশ দরিদ্র দেশ, এ দেশের 2টা শ্রেণী, একটা ধনী শ্রেণী একটা গরিব শ্রেণী। যদি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, তাহলে এই বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে যে লাভ সেটা ধনীরা পাবে এবং ধনীরা আরো ধনী হবে, বাট এই গরিবরা আরো নিষ্পেষিত হবে, এরা শ্রমিক শ্রেণীতে থাকবে। কিন্তু যদি ক্ষুদ্র এবং কুটির শিল্প গড়ে তোলা হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই যে নিম্ন আয়ের শ্রেণী, নিম্ন শ্রেণী, এই ক্ষুদ্র বা কুটির শিল্পের মালিক কিন্তু এরাই হবে। যখন এরাই হবে, লাভের অংশটা এরাই পাবে। তাহলে এই যে ধনী এবং গরিবের যে অবস্থাগত পার্থক্যটা, এই পার্থক্যটা অনেকটা কমে যাবে। এই জন্যে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সম্পদ, যে ধনীদের হাতে সম্পদ ক্রমান্বয়ে পুঞ্জীভূত হচ্ছে, এই অবস্থাটা অনেকটা কমে যাবে। এখন যদি ক্ষুদ্র এবং কুটির শিল্প গড়ে তোলা হয়, তাহলে ধনীরা গরিবদের হাতে তখন অর্থের প্রবাহের সৃষ্টি হবে। তারপরে আমরা আরেকটা বলতে পারি যে প্রয়োজনীয়তার দিক দিয়ে, যে এই ক্ষুদ্র এবং কুটির শিল্প যদি গড়ে তোলা যায়, কি জন্য প্রয়োজন, যে এই যে আমরা যদি বৃহৎ শিল্পের কাঁচামাল যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করতে হয়, এতে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। কিন্তু এই ক্ষুদ্র এবং কুটির শিল্প গড়ে তুলতে গেলে যে ওই যে বিদেশ থেকে যন্ত্রপাতি আমাদেরকে আমদানি করতে হবে না, কাঁচামাল আমদানি করতে হবে না। ক্ষুদ্র এবং কুটির শিল্পের কাঁচামাল আমাদের পাশেই পাবো, আশপাশে পাওয়া যাবে। তারপর অনেক বৃহৎ শিল্পের উপজাত ওয়েস্টেজ যেটা বলা হবে, এই ওয়েস্টটা ক্ষুদ্র এবং কুটির শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হবে। এর ফলশ্রুতিতে আমাদের
ওই বিদেশ থেকে কাঁচামালও আমদানি করতে হবে না, বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করা লাগবে না। এই বৈদেশিক মুদ্রা আমাদের অনেকটা সাশ্রয় হবে। তারপরে এই জন্যে আমাদের ক্ষুদ্র এবং কুটির শিল্পের প্রয়োজনীয়তা আমাদের অর্থনীতিতে, বিশেষ করে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল দেশের ক্ষুদ্র এবং কুটির শিল্পের অতীব প্রয়োজন। তারপর আমরা দেখছি যে রুচির দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, যে রুচি মাত্র অর্থাৎ ভোক্তার রুচি মাফিক ক্ষুদ্র এবং কুটির শিল্পে দ্রব্য উৎপাদন করতে পারে, কারণ এদের উৎপাদন কাঠামোটা একটু ছোট এবং যখন ভোক্তা যে ধরনের রুচি, যে ধরনের পছন্দ, এই রুচি এবং পছন্দ অনুযায়ী উৎপাদনকারী উৎপাদন করতে পারে। প্রিয় ছাত্রছাত্রী, যে আমরা দেখতে পারি যে শহরে এবং গ্রামে, বাংলাদেশ গ্রামভিত্তিক দেশ, অধিকাংশ লোকে গ্রামে বাস করে। এজন্য দেশের উন্নতি করতে হলে, অর্থনীতির উন্নতি করতে হলে গ্রামের উন্নতি অবশ্যই প্রয়োজন। আর এই বৃহৎ শিল্পগুলো শুধুমাত্র শহর অঞ্চলে গড়ে ওঠে, কিন্তু এই ক্ষুদ্র শিল্পগুলো কিন্তু আমরা গ্রামের আনাচে কানাচে গড়ে তুলতে পারি। এই জন্যে গ্রামের অর্থনৈতিক অবকাঠামোকে শক্তিশালী করার জন্য করতে গেলে অবশ্যই ক্ষুদ্র এবং কুটির শিল্প গড়ে তুলতে হবে। প্রিয় ছাত্রছাত্রী, তারপর আমরা আরেকটা বলতে পারি যে ক্ষুদ্র এবং কুটির শিল্পের প্রয়োজনীয়তার দিক দিয়ে যে আমরা আরো দেখতে পারি যে এই পরিবেশের দূষণ, যে বৃহৎ শিল্প থেকে, বৃহৎ কলকারখানা থেকে যে কার্বন নিঃসরণ হচ্ছে, যে গ্যাস নিঃসরণ হচ্ছে, এটা আমাদের দৈনন্দিন দিন আমাদের মানব প্রজাতির উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। যেমন ওজোন স্তর নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এইসব স্বাভাবিকভাবে এইসব হচ্ছে বৃহৎ কলকারখানার জন্য। কিন্তু আমরা যদি ক্ষুদ্র বা কুটির শিল্প গড়ে উঠি, তাহলে এই সমস্যাগুলা বা এই যে পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, ওজোন স্তরের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু থাকবে না। এই সমস্যাগুলা ক্ষুদ্র এবং কুটির শিল্প গড়ে তোলা এই জন্য প্রয়োজন যে এই যে বৃহৎ শিল্পের সমস্যার কারণে, বৃহৎ শিল্পের বিভিন্ন প্রকার বজ্র, তারপরে কার্বন নিঃসরণ, ধোঁয়া, এই যে বিভিন্ন পলিউশন থেকে রক্ষা পাওয়ার জন্য ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তোলা প্রয়োজন। তারপরে আমরা ক্ষুদ্র এবং কুটির শিল্প ক্ষেত্রে যে বিষয়গুলো দেখি, যে এই শিল্পগুলোর আমরা গ্রামের উদ্বৃত্ত আয়ের একটা সোর্স সৃষ্টি হয়, যে এখানে উদ্বৃত্ত আয়, গ্রামের যে কৃষক বলেন, যে বেকার, এদের একটা আয়ের সোর্স অফ ইনকামের সৃষ্টি হয়। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যে আমরা এখন এই যে ক্ষুদ্র এবং কুটির শিল্প, বাংলাদেশের অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে ক্ষুদ্র এবং কুটির শিল্পের যে প্রয়োজনীয়তা, এটা আমরা মোটামুটি অনুধাবন করতে পারছি যে আমাদের ক্ষুদ্র এবং কুটির শিল্পের প্রয়োজনীয়তা কেন বা গুরুত্ব কেন। এখন আমরা যে জিনিসটা দেখতেছি যে আসলে ক্ষুদ্র, আমরা এখন আলোচনা করলাম ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। এখন যে আমরা জিনিসটা হলো যে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র এবং কুটির শিল্পের সমস্যা, আমরা দেখলাম যে আমাদের প্রয়োজন আছে, গুরুত্ব আছে, বাট আমাদের এই ক্ষুদ্র এবং কুটির শিল্পের সমস্যাও কিন্তু অনেক, যা আমাদের এই ক্ষুদ্র এবং কুটির শিল্প এখন নানা সমস্যায় জর্জরিত। বিশেষ করে যে বৈদেশিক বিভিন্ন শিল্পজাত দ্রব্য আমদানির জন্য, আমদানির পরিপ্রেক্ষিতে আমাদের দেশে এই ক্ষুদ্র এবং কুটির শিল্প দিন দিন বিলীনের পথে, এবং বর্তমান প্রতিযোগিতার দিনে এই ক্ষুদ্র এবং কুটির শিল্প প্রায় বিলীনের পথে। তাই এই ক্ষুদ্র এবং কুটির শিল্পকে রক্ষা করার জন্য প্রয়োজন আমাদের বিভিন্ন প্রকার সহযোগ, ক্ষুদ্র কুটির শিল্পের প্রতি বিভিন্ন প্রকার অবকাঠামো তৈরি করা, এবং এই শিল্পকে রক্ষা করার জন্য আমাদের প্রয়োজন বিভিন্ন প্রকার পরিবেশ তৈরি করা। প্রিয় ছাত্রছাত্রী,
আজকে আমরা যে বিষয়টা আলোচনা করলাম সেটা একটু তোমরা দেখে নেবে। তোমাদের যে বইগুলো রেফারেন্স বই তোমরা রণজিৎ স্যারের বই দেখতে পারো, কামাল হোসেনের বই দেখতে পারো, মোস্তাফিজ স্যারের বই দেখতে পারো। এটা সাপোর্টিং বই হিসেবে তোমরা একটু দেখে নিও। আজকে ক্লাসে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আবার আগামী ক্লাসে তোমাদের সঙ্গে কথা হবে। এই বলে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।